হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি এই মুভিটা দেখেছেন। কারণ আগেও আমি অলরেডি এই ভিডিওটা নিয়ে কথা বলেছি। এই চ্যানেলে দেওয়া ছিল। বাট ব্যাপারটা হলো পুষ্পার পর যে মুভিটা আসতে চলেছে তার কাজ শুরু হয়েছে। একটু সময় লাগবে। লিখতে হয়তো অনেক কিছু। তাই মনে করলাম যে মাঝে এই মুভিটা দেই যাতে ভালোবাসার মানুষরা ভালোবাসা দিতে পারে। আর যারা এই মুভির কাহিনী জানে না তাদের সময়টা পাস হয়। এটা নাগার্জুনা স্যারের মুভি, তাই খুব আগ্রহ নিয়েই সে সময় দেখা হয়েছিল, কিন্তু মুভির কাহিনী নিরাশ করেছে। কাহিনী খুব স্পেশাল নয়, বাট অ্যাক্টররা ভালো ছিল, তাই একটু আশা ছিল, কিন্তু যা হবার হয়েছে। যাক, অ্যাকশন থ্রিলার মুভি, ছোট করে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, সেটা হাইলাইট করতেই আমি মূলত মুভিটা নিয়ে কথা বলেছিলাম, বা সেই জন্য মুভিটা নিয়ে কথা বলা। হট একটা হিরোইন রয়েছে ভাইয়ের সঙ্গে, তাই বলে এম্বারেসিং কোনো সিচুয়েশন আসবে এমনটা যেন না হয়, আমি লক্ষ্য রাখবো। সেদিক থেকে পরিবারের সবাইকে নিয়েই আপনি আমার ভিডিও দেখতে পারেন, নো প্রবলেম। পারলে যারা অলরেডি বাবা মা হয়েছেন বা হওয়ার প্ল্যান নিচ্ছেন তারা অ্যাটেনশন দিন, আপনাদের দরকার। ওয়েল, কথা বলছিলাম 2022-এর অ্যাকশন থ্রিলার তেলেগু মুভি নাম দি ঘোস্ট এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় দুবাইয়ের মরুর মাঝে। শেখেরা কিছু বক্স লোড করছে, ভিতরে কি থাকতে পারে আন্দাজ করে নিন। আপনি আপনার মতো আন্দাজ করে নিন, নো প্রবলেম। এরা এদের মতো কাজ করে যাচ্ছে, হুট করে বাটুল চলা শুরু হয়। এখান থেকে লুকিয়ে কেউ ধামাধাম মেরে যাচ্ছে। এরা তো কিছু করতে পারছে না। একটু পর বালির ভিতর থেকে গড়তে গড়তে একজন বের হয়ে আসে। কাপড়টা সরাতেই এখানে এন্ট্রি হয় আমাদের হিরো কিং নাগার্জুনা বস অর্থাৎ বিক্রমের। তার সঙ্গেই এন্ট্রি হয় হট অ্যান্ড গর্জিয়াস দুলুমিয়ার বউ, আমাদের দরদ মুভির নায়িকা, চিনেছেন? সোনাল চৌহান অর্থাৎ প্রিয়ার। দুজন মিলেই ডিজে বাজাচ্ছে। বুঝতে পারেননি এরা কারা? আরে ইন্টারপোল ফেইল্ড অফিসার। সবাইকে মেরে মরে শেষ। তারপর দুজন ভিটামিন লেনদেন করে আর একটা গান শুরু হয় যাতে আমরা বুঝতে পারি এরা একে অপরকে ভালোবাসে। আর এইভাবেই একসঙ্গে বিভিন্ন মিশন করে। তো স্বভাবগতভাবে বিক্রমের একটু রাগ বেশি। সে শান্তভাবে কোনো কিছু সমাধান করতে চায় না বা পারে না। এটা নিয়ে তার নামে রিপোর্ট এলে তার সিনিয়র কথা শোনায় অনেক কিছু, আর ডক্টরের সঙ্গে দেখা করে ক্লিয়ারেন্স নিতে বলে, নয়তো এইভাবে তাকে কন্টিনিউ করা যাবে না এই ডিপার্টমেন্টে। বিক্রম আর ডক্টরের কাছে যেতে চায় না, প্রিয়া জোর করেই তাকে নিয়ে যায়। এভাবেই হাসি খুশি মস্তি, ডক্টরের কাছে যাওয়া আসা, রাগ অভিমান এসব নিয়ে তাদের জীবন চলছে। একদিন সকালে প্রিয়ার কাছে ফোন আসে, একটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে, তাদের এখনই যেতে হবে। দুজন চলে আসে। বাটুল মারামারি চলতে চলতে বিক্রম তাদের কিছু লোকদের মেরে দেয়। তারা বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালাতে পালাতে যখন শহর থেকে বাইরে আসে, চাকায় আগেই বুলেট লেগেছিল, তাই গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এরাও চলে আসে। এরপর দুপক্ষের মাঝে বাটুল চলে, সবাই মরে। বাকি যে ছিল সে বাচ্চাকে নিয়ে বের হয়। বিক্রম তার দিকে গান তাক করে আছে, তখনই তার চোখে কিছু পুরনো স্মৃতি ভেসে ওঠে। আর একটু পর সে তাকে মেরে দেয়। কিন্তু কথায় আছে না, কপালে থাকলে। লোকটা পড়ে যাওয়ার পর যখন হাতটা এভাবে ওপরে ওঠে, তখনই ট্রিগারে চাপ পড়ে আর বুলেট গিয়ে বাচ্চাটাকে লেগে যায়। এদের তো হুঁশ উড়ে যায়। বিক্রম একটা চিল্লানি দিয়ে দৌড় দেয়। প্রিয়া অ্যাম্বুলেন্স আসতে বলে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, সঙ্গে বাচ্চার বাবা মাও। বাচ্চাকে ভিতরে নেওয়া হয়। বাচ্চার মা তো কেঁদেই যাচ্ছে। বিক্রমও ব্যস্ত হয়ে পড়ছে, এটা কি হয়ে গেল। প্রিয়া তাকে শান্ত করার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর শেষে বাচ্চাটা মারা যায়। সিন কাট করে রাতে বিক্রম নিউজ দেখতে, সেটা দেখানো হয় যেখানে বলছে আজ বাচ্চাকে বাঁচাতে গিয়ে অফিসার ফেল হয়ে যায়, আর তার কারণে বাচ্চাটা মারা যায়। আর বাচ্চা মরার কারণে তার মাও নিউজ শুনে বিক্রম আরো ভেঙে পড়ে, বেশি করে পানি খেতে শুরু করে। প্রিয়া নিউজ বন্ধ করে বিক্রমকে সান্ত্বনা দেয় যে এতে তোমার তো কোনো ফল্ট ছিল না, তুমি ছেড়ে দাও। বিক্রম বলে আমি ছাড়বো না, আমি ওদের দলের কাউকে ছাড়বো না, পুরো গ্যাংকে শেষ করে দেবো। প্রিয়া বলে কেন জড়াবে এইসব, তোমার নিজের গায়ে কেন নিচ্ছ? 1984 দিল্লিতে হিন্দু মুসলিম দাঙ্গা হয়, যেখানে শত শত মানুষের মাঝে 10 বছরের একটা বাচ্চার সামনে তার বাবা মা লাশ পড়েছিল। ওরা সেই বাচ্চাটাকেও ছাড়তে চাইছিল না, মারতে এসেছিল। আমি ছিলাম সেই বাচ্চাটা হিন্দু ছিল না মুসলিম ছিল এটাও দেখার বিষয় ছিল না। সেই সময় কর্নেল এসে আমাকে বাঁচায়। তিনি আমাকে তার বাড়িতে নিয়ে যায়। তার একটা মেয়ে ছিল আনু। কর্নেল ভেবেছিল তার মেয়ে আমায় অ্যাকসেপ্ট করবে না, বাট সেও ছিল বাবার মতো উদার। আমাকে ছোট ভাইয়ের মতো আগলে রাখা শুরু করে, খুব আদরে তার সঙ্গে রাখলো। আর তাদের বিনিময়ে আজ আমি এখানে বা বেঁচে আছি। তো সেদিন যদি কর্নেল জাস্ট তার ডিউটি করতো তাহলে আমার কি হতো? আমাদের সবাইকে শুধু নিজের টানা অন্যেরটাও দেখা উচিত। বিক্রম খুব সিরিয়াস, সে পুরো গ্যাং শেষ করে দিবে। এটা নিয়ে দুজনের মাঝে খুব রাগারাগি হয়। প্রিয়া বাধা দেয়, কারণ সে ভয় পাচ্ছে যদি তার কিছু হয়। বাট বিক্রম তার কথা শোনে না, সে হাতিয়ার নিয়ে রেডি হয়। আর সিন কাট করে 5 বছর সামনে আসে ওটিতে। একটা বিচ্ছু ভাই বিড়ি ধরাচ্ছে। একটা লোক এসে ছবি দেয় আর ব্যাগে অনেকগুলো টাকা দেখায়। বিচ্ছু ভাই বলে ঠিক আছে, কাজ হয়ে যাবে। সেখান থেকে সিন আবার দুবাই আসে, ওই সেই সাইকিয়াট্রিস্টের অফিসে যার কাছে বিক্রম চিকিৎসা নিচ্ছিল, মনে আছে তো? এখনো কাউন্সিলিং চলছে বা মাঝে মাঝে তার কাছে সে আসে, একটু কথাবার্তা বলে, পরামর্শ নেয়, এই আর কি। ডক্টর বলে প্রিয়ার কি খবর? বিক্রম বলে আছে, হয়তো ভালো আছে, জানি না। ডক্টর বলে কথা হয় না? বিক্রম বলে হ্যাঁ, মাঝে মাঝে খুব প্রয়োজন পড়লে সে ফোন দেয় বা আমি দেয়। মানে সেই দিনের পর যখন বিক্রম রাগ করে গ্যাংকে মারতে চাইলো, সেই দিনের পর থেকে তারা আলাদা হয়ে যায়।
কারণ বিক্রমের রাগ বেশি। ডক্টর বলে তুমি তো ইন্টারপোল ছেড়ে দিয়েছো, প্রিয়া কি করছে? বিক্রম বলে ও ইন্ডিয়াতে এনসিবি হেড অফিসার হিসেবে জয়েন করেছে, আর আমি এনসিবি মানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বিক্রম বলে তুমি প্রিয়ার ব্যাপারে কেন বলছো বলো তো? আমি তোমার কাছে এসেছি অন্য একটা কারণে। হ্যাঁ বলো কি হয়েছে? আনু ফোন দিয়েছিল। ডক্টর বলে কি আনু 20 বছর পর কল দিল তোমায়? বিক্রম বলে হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠিনি, ফোন বাজতেছিল, রিসিভ করলে ওপার থেকে একজন ডাক দেয় ভিকি। আমি চমকে উঠি, কারণ দিদি আমাকে ভিকি বলে ডাকতো। তারপর বলল আমাকে নাকি তার প্রয়োজন। ডক্টর বলে তো এখন কি করবে? বিক্রম চেয়ে থাকে, আর পরের শ্রেণী আমরা দেখি সে বের হচ্ছে। বিক্রম ইন্ডিয়াতে আসুক, ততক্ষণে আমরা দেখি বিক্রমের দিদি কি জন্য এতদিন তার সঙ্গে কথা বলেনি বা তার সঙ্গে কি হয়েছে। তো বড় হয়ে যাওয়ার পর আনু একটা ছেলেকে ভালোবেসে ফেলে, তাকে বিয়ে করতে চায়, বাট তার বাবা রাজি নয়, কারণ সে ছিল অনেক বড় বিজনেসম্যানের ছেলে, আর তার আগে একটা বউ ছিল যে মারা গেছে। আনুর কথা, বউ তো আর নেই, বউ তো মারা গেছে, আর সে আমাকে ভালোবাসে। বিক্রম কথা বলতে চাইলে আনু তাকে কথা বলতে নিষেধ করে। বিক্রমের বাবা বলে ঠিক আছে, করতে চাইলে করো, তাহলে আমার বাড়িতে আর কখনো আসতে পারবে না। আনু একটু নিঃশ্বাস নিয়ে বলে ঠিক আছে, আর কখনো এই বাড়িতে আসবো না। কর্নেল অবাক হয় যে সে বাবাকেও ছাড়তে রাজি হলো। আনু বাড়ি ছেড়ে চলে যায়, বিক্রম কিছু করতে পারে না। এরপর থেকে বিক্রম অনেকবার আনুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, বাট পারে না। কর্নেল অসুস্থ হয়ে যায়, বারবার আনুকে দেখতে চায়, বাট আনু কোনো যোগাযোগ রাখেনি কারোর সঙ্গে। শেষে বিক্রমের বাবা বলে ও খুব রাগী, এখন বুঝতে পারছে না কি হারালো, একদিন বুঝবে, তখন ওর তোমার প্রয়োজন পড়বে, দয়া করে ওর পাশে থেকো। এসব বলতে বলতে সে মারা যায়। এই হয়েছে আর কি। বিক্রম এসে গেছে উটিতে, বোনের বাড়ি আসে, আজ কত বছর পর তার সঙ্গে দেখা হতে চলেছে। এসব ভাবতে ভাবতেই আনু পিছনে এসে ডাক দেয় ভিকি। বিক্রম ফিরে তাকায়। আনু বলে 20 বছর কোনো যোগাযোগ করিনি, আজ প্রয়োজন পড়েছে তাই ডেকেছি। এসব বলবে না? বিক্রম চেয়ে আছে, কিছু বলছে না। আনু কাঁদছে। বিক্রম বলে আমার কোনো অভিযোগ নেই তোমার উপর, কিন্তু বাবা তোমার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে, বাট তুমি কথা বলনি, এটা আমি বলতে পারবো না। আনু কাঁদতে কাঁদতে এসে বিক্রমকে জড়িয়ে ধরে। ভাই আমি পাথর হয়ে গেছি ভাই, আজ বুঝতে পারছি আমার মাথার উপর থেকে ছাদ চলে গেছে, আমি কি হারিয়েছি। আনুর কান্না দেখে বিক্রম বুঝতে পারে সামথিং রং, কারণ আনু স্ট্রং একটা মহিলা, সে তো এইভাবে কান্না করতে পারে না। তখন আনু বলে যে একদিন আমার কাছে একটা চিঠি আসে। বিক্রম দেখে লেখা আছে মেয়েকে নিয়ে সব ছেড়ে চলে যা, নয়তো সব হারাবি। আনু বলে এমন ধমকি আমার কাছে অনেক আসে, তাই আমি গায়ে নিই না। বাট এর 2 দিন পর রাতে কেউ আমার বাড়ির ভিতরে এসে আমার মেয়ের রুমে একটা বুলেট রেখে গেছে। তার কিছুক্ষণ পর আমার কাছে মেসেজ আসে পরের বার বুলেট তোর মেয়ের মাথায় ঢুকবে। এবার আমি ঘাবড়ে যাই, এত গার্ড এত সিকিউরিটি থাকার পরেও কিভাবে পসিবল হলো আমি বুঝতে পারলাম না। কমিশনারকে জানালাম, সে অনেক চেষ্টা করে যে বাসায় এসেছিল তাকে ধরে ফেলে। আমি গিয়ে দেখি সে আর কেউ না, আমার সিকিউরিটি হেড। কে তাকে এমনটা করতে বলেছে জানার চেষ্টা করলে যখন সে বলতে রাজি হলো, পরের দিন সকালে তাকে আবার কেউ মেরে ফেলে। এখন আমি আর কারো উপর ভরসা করতে পারছি না। চোখটা যখন বন্ধ করলাম, তুমি ছাড়া আমার চোখের সামনে আর কেউ আসলো না, তাই স্বার্থপরের মতো তোমাকে। বিক্রম দিদির হাত ধরে বলে এভাবে বলছো কেন? আমরা তো ফ্যামিলি। আদিতি এবং তুমি এখন আমার হেফাজতে থাকবে, একদম চিন্তা করো না। তখনই আদিতি চলে আসে, বলে আজ আবার কোন দেশে যাচ্ছ? আনু বলে আদিতি বিক্রম তোমার। বিক্রম বলে ওঠে পার্সোনাল সিকিউরিটি। আনু বলতে চেয়েছিল মামা, কিন্তু বিক্রম বলতে দেয় না। আদিতি রেগে যায়, কি সিকিউরিটি আমার জন্য নাকি তুমি যেন খুশি মতো এখানে সেখানে যেতে পারো তার জন্য? মানে মা মেয়ে বেশ তর্কাতর্কি শুরু করে। বিক্রম দেখে মজা নিচ্ছে। আদিতি চলে গেলে আনু বলে দেখো এই তোমার ভাগ্নি, দেখেছো কেমন? বিক্রম বলে একদম তোমার মতো হয়েছে, ফায়ার। আনু বলে তোমার যেমন খুশি তুমি সবকিছু সেভাবেই করে সাজাও, আমার কোনো সমস্যা নেই। বিক্রম পুরো বাড়ি সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, নতুন করে সিসি লাগায়, প্রিয়াকে ফোন করে কিছু বিশ্বস্ত লোক দিতে বলে। কিছুক্ষণ পর তারাও চলে আসে, যাদের বিক্রম আনুর সঙ্গে রাখবে আর সে আদিতির সঙ্গে থাকবে। সারাদিন কাজ করে রাতে ঘুমালে সেই স্বপ্নগুলো দেখে আবারও চমকে ওঠে। তখনই আবার সকাল হয়ে গেছে। বাড়ির পুরনো একটা মুরব্বী ছিল কাজের লোক, সে কফি নিয়ে আসে। বিক্রম বলে কাকা আদিতি কি উঠেছে? কাকা বলে এখনই 10টা 11টা উঠবে। বিক্রম বলে তাহলে স্কুল? কাকা বলে ওই স্কুলে আদিতির দাদা বানিয়েছে, ওখানে স্যারদের চেয়ে ওর ক্ষমতা বেশি। বিক্রম মুরব্বীকে বলে আচ্ছা কাকা আপনি কতদিন ধরে এখানে আছেন? কাকা বলে তোমার বয়স যত নয় তার আগে থেকে। বিক্রম একটু চেয়ে দেখে, কারণ তার থেকে খবর পাওয়া যাবে। বিক্রম বলে তো নায়ার সাহেবের ব্যাপারে কিছু একটু বলুন তো দেখি। কাকু বলে আর আমরা দেখি বিক্রম সেই অনুযায়ী সব সাজাচ্ছে। বিক্রম বলে নায়ার সাহেবের 2টা বউ ছিল না? কাকু চমকে ওঠে, ইনি কি করে জানলো? কাকু বলে হ্যাঁ। বিক্রম মার্ক করে রাখে। আদিতি স্কুলের জন্য বের হয়। কাকা বলে বেটি নাস্তা করবে না? আদিতি বলে এইসব ঘাস পোষ আমি খাবো না বলে মশার নিয়ে চলে যায়। স্কুলে এলে আদিতিকে দেখে সবাই ভয় পায়, কারণ স্কুল তাদের আর সে খুব অহংকারী। পেছন থেকে বিক্রম সবকিছু দেখছে যে সে কি কাণ্ড কারখানা করছে আর হাসছে। ক্লাসে গিয়ে তার গ্যাংয়ের সঙ্গে মিশে ম্যাডাম পড়াচ্ছে, কিন্তু এদের কিছু যায় আসে না। এরা এদের মতো গল্প করছে, আড্ডা দিচ্ছে, মানে এটা কোনো কথা?
আদিতি একে বলে তোর জন্মদিন উপলক্ষে আমি পার্টির আয়োজন করেছি সন্ধ্যায়। ব্যাস পার্টি মানে এদের এক্সপ্রেশন এমন, কপাল আমার। আর আমাদের দেখুন, যে বাসায় ফিরে বিক্রম কাকুকে পরের কাহিনী বলতে বলে। কাকু বলে যে নায়ার সাহেব পরে যে বিয়ে করেছিল সে কিছুদিন পর ঝামেলা শুরু করে প্রপার্টি নিয়ে, তাই নায়ার সাহেব সিরান নায়ার নামে একটা কোম্পানি খুলে দেয় তাদের। তারপর যখন নায়ার সাহেব মরে যায়, তার দ্বিতীয় বউ প্রথম বউয়ের প্রপার্টিতে ভাগ বসাতে কোর্টে কেস করে দেয়। কেস চলাকালীন সময় এই প্রথম বউ মারা যায়, যে কেস এখনো চলছে। তারপর অশোক স্যারের বাবা মারা যায়, মানে আদিতির দাদা। সবাই বলে এর পিছনে সিরান নায়ার গ্রুপেরই হাত রয়েছে, বাট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর যখন অশোক স্যার সব সামলাচ্ছিল, মানে আদিতির বাবা, তখন তিনি অসুস্থ হয়ে পড়ে। সবাই বলে এর পিছনে সিদ্ধান্ত বেটার হাত রয়েছে, কিন্তু এরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিক্রম বলে এই সিদ্ধান্তকে কাকা বলতে যাবে, তখনই বিক্রমের কাছে ফোন আসে আনুর। আনু বলে আমি তোমায় আমার সব বোর্ড মেম্বারদের ছবি পাঠিয়েছি, দেখো। বিক্রম বলে হ্যাঁ, তাদের এই কুণ্ডলি বের করছি। আনু বলে এদের মাঝে বেশিরভাগ লোকজন আমাদের ফেভারে, বাকি কিছু কিছু মাঝামাঝি। বিক্রম দেখে আদিত্য কোথাও যাচ্ছে, ফোন রেখে দেয়। আদিত্যকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, অবভিয়াসলি সে পার্ট নিবে। কথা না বলে গাড়ি বের করে যাও। বিক্রম তার কথা শুনে কিছু বলে না। চলে আসে ক্লাবে, চার নিঙ্গুর এক জায়গায়। মানে এই বয়সে মেয়েরা এসব করে বেড়াবে, আর এটা নাকি তাদের স্বাধীনতা। এরা ভালো মন্দের কি বোঝে, যাক পাগলামি শুরু করে। এ হলো এদের গ্যাংয়ের আরো একজন মেম্বার। চান্স পেয়ে আদিত্যের সঙ্গে মজা নেওয়ার চেষ্টা করছে। বিক্রম সবকিছু দেখছে, বাট কিছু বলছে না। পার্টি শেষ করে বাসায় আসে। পরের দিন সকালে বিক্রম একটু আগেই উঠেছে। কাকা বলে আপনি এত সকালে ঘুমাননি নাকি? বিক্রম বলে কি করে ঘুমায় কাকা, কাল তো আপনি সিদ্ধান্তের ব্যাপারে কিছু বললেনই না। কাকা বলে এই পরিবারে যেমন আদিতি বেটি, ওই পরিবারে তেমন সিদ্ধান্ত বেটা, কিন্তু ও আদিতির থেকে 10-15 বছরের বড়। এই জন্য এখন সিরান নায়ার গ্রুপের মালিক সেই। অশোক স্যার মারা যাওয়ার পর আনু বেটি সবকিছু নিজের কাঁধে নিয়ে নেয়। এদিকে সব সামলাতে গিয়ে আনু বেটি নিজের বাপ ভাইয়ের কথা ভুলে যায়, তাদের কাছে যেতে পারে না, খোঁজ খবর রাখে না। নায়ার পরিবারের সবকিছু সেই সামলায়, দিন রাত এক করে মেহনত করে, অনেক মেহনতি মেয়ে সে। আনুর এসব করতে হতো না যদি অশোক স্যারের ছোট ভাই পঙ্কজ নিজের দায়িত্ব বুঝতো। বিক্রম চেয়ে থাকে আরো কিছু বলবে, অ্যালার্ম বেজে ওঠে। বিক্রম গিয়ে আদিতিকে ডাক দেয়, বাট সে উঠতে চায় না। বিক্রম পানি ছুড়ে দেয়, কোনো উপায় না থাকায় সকালেই উঠতে হয়। খাবার টেবিলে বসালে সে নাস্তা খেতে চায় না। বিক্রম বলে এসবই খেতে হবে, খাও। আদিত্যের না খাড়া, সে খাবে না, খাবারগুলো ফেলে। কি করবে না খেলে? এবার আর ধৈর্য সইছে না। বিক্রম তার হাতিয়ার বের করে, চেনো এটা কি? স্টান্ট গান। এটা দিয়ে যেদি জানোয়ারতে ঝটকা দেওয়া হয়, চুপচাপ খেয়ে নাও, নয়তো। আদিত্য বলে তুমি আমায় মারবে? বলে যেও না, তুমি একজন সিকিউরিটি গার্ড, মনে রেখো এটা ভালো করে, ঠিক আছে? ভাই মারেন তো, মারেন ছাগলের বাচ্চারে, বেশি বেশি করছে। ভাই একটা ঝটকা দেয়। হয়েছে, এবার কেমন লাগছে বেটি? খাওয়া শেষ করে বিক্রম আদিত্যকে স্কুলে নিয়ে আসে। স্কুলের প্রিন্সিপাল দেখে বলে আরে আদিতি তুমি এত সকালে? আদিতি ভাব নিয়ে যেতে থাকলে বিক্রম ডাক দেয় আদিতি। আদিতি গুড মর্নিং জানিয়ে চলে যায়। ভেতরে গিয়ে তার বান্ধবীদের সব বলে দেয় তার সঙ্গে কি কি হচ্ছে। তারা ও এমন এমন করে। লাঞ্চের যে খাবার দেওয়া হয় সেটা আদিত্য খাবে না, খেতে চায় না। বিক্রম হাজির। আদিত্য আবার ভাব দেখায়, মনে করে অন্য মেয়েদের সামনে বিক্রম কিছু বলবে না, বাট বিক্রম মেরে দেয়। আর আদিত্যের কাব্যনি দেখে এরা খাওয়া শুরু করে। একে বলে ঠেলার নাম জায়েদ খান, আই মিন বাবাজি। রাতের বেলা আদিত্য এইভাবে পালাচ্ছিল, বাইরে যাবে। বিক্রম হাজির। কই যাচ্ছ? আদিত্য বলে পার্টিতে। বিক্রম বলে এটা তোমার পার্টি করার বয়স নয়, ভেতরে যাও। না, আদিত্য যাবে না। না গেলে কি করবে তুমি? হ্যাঁ। বিক্রম তার ঝটকার বাটুল বের করবে, দেখে নাই। আদিত্য আরো পার্ট নিতে থাকে, নেই। এবার কি করবে? বিক্রম এবার আসলটা বের করে ধামধাম কয়েকটা সাইডে মেরে দেয়। নে এবার যা। আদিত্য ভয়ে রুমে চলে যায়। পরে রুমে এলে কাকু বলে বেটা আদিত্য তো মনে হয় একটু ভয় পাচ্ছে। বিক্রম বলে কাকু, ওর মা ওকে ভালোভাবে পড়াশোনা করিয়ে এই সব কিছুর দায়িত্ব বুঝিয়ে দিতে চায়। ওর এমন মন মানসিকতা থাকলে কখনো তা হবে না, পরিবর্তন করতে হবে। এরপরে বিক্রম কাকুর সামনে একটা ছবি ধরে বলে কাকু এই পঙ্কজ না, এর ব্যাপারে বলুন। কাকু বলে নেশার জগতের বাদশা সে, নেশা ছাড়া থাকতে পারে না। এই নেশার চক্কর থেকে বের করতে আনুবিটি ওর কাছ থেকে কোম্পানির সবকিছুর অ্যাক্সেস নিয়ে নেয়। এতে ও রেগে যায়। আনুর উপর রাগ করে ও তার ভাগের শেয়ার একটু একটু করে বিক্রি করছে সিদ্ধান্ত বেটার কাছে। আনু নিষেধ করলে পঙ্কজ আনুকে দোষারোপ করতে থাকে যে সে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, তাকে ঠকিয়েছে, তার নামে সব করে নিচ্ছে। একদিন তো ধমকিও দিয়েছিল যে সে আনুকে ছাড়বে না। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এর নাম হারিশ, আনুর ম্যানেজার। এমনি সবকিছু সাজিয়ে নিয়ে বস দেখতে থাকে যে আনুর পিছে এখন কে পড়ে রয়েছে। সেন পরের দিন স্কুলে আসে। চার নেঙ্গুর মিলে প্ল্যান করছে বিক্রমকে কিভাবে থামাবে, কারণ তারা গোয়া যাওয়ার প্ল্যান করছে। আদিতি সবাইকে এটা দেখায় যে এটা ড্রিঙ্কের সঙ্গে মিক্স করে দিলে সে আর ঘুম থেকে উঠতে পারবে না, আর এই ফাঁকে তারা চলে যেতে পারবে। এদের গল্পকে পেছনে রেখেই আমরা টেবিলের নিচ দিয়ে স্কুলের বাইরে আসলে আমরা দেখি একটা গাড়িতে বসে দুইটা ছেলে তাদের সবগুলো কথা শুনতে পাচ্ছে। কে এরা, কেন ফলো করছে, একটু পর জানা যাবে। এরপর যেই প্ল্যান সেই কাজ। রাতে আদিতি বের হয়ে যাচ্ছে, বিক্রমের খবর নেই, থাকবে কি করে? তার ড্রিঙ্কে আদিতি ওইটা মিশিয়ে দিয়েছিল, তাই সে এখন ঘুমে বিভোর।
আদিতি তার নেঙ্গুরদের নিয়ে চলে আসে গোয়ায়। 4 নেঙ্গুর মিলে শুরু করে মজামস্তি। বাস্তবে এমন রহরহ পরিবারের ছেলে মেয়ে আছে যাদের অবস্থা সেম। আমরা যেন সাবধান হই, আমাদের বাচ্চারা যেন এসব থেকে দূরে থাকে, এজন্যই মূলত মুভিটা বাছাই করা। ছেলে হোক মেয়ে হোক একটা সীমার মাঝে রাখা উচিত। যাক, এরা এখানে খাচ্ছে যাচ্ছে আর মজা মস্তি করছে, এদের সঙ্গে আমরাও গোয়ার কিছু সুন্দর সুন্দর সিন দেখতে পাই। এর আবার ছবি টবি উঠে এনের সাথে পোস্টও করে। এরপর রাতে নাইট পার্টি করছিল, সেখানে তাদের আরেক নেঙ্গুর, ওই যে চিনেছেন, সেও যোগ দেয়। সে বলে এটা আবার কি পার্টি, চল তোদের আসল পার্টি দেখাচ্ছি, বলে এদের আলাদা একটা জায়গায় নিয়ে আসে, যেখানে আপনারা আমার মতো কোনো সাধারণ মানুষ নেই, সবগুলো এলিয়েন বসবাস করছে। যাই হোক, এরা তো এনজয় করছে। টাকা বেশি থাকলে বা টাকার পেছনে ছুটতে গিয়ে যদি বাচ্চারা এসব করে বেড়ায়, তাহলে আমরা ভালো আছি যে আমরা মধ্যবিত্ত। অনেকে ভাবছেন এটা তো মজাই করছে, খারাপ কি? না, এটাকে মজা বলে না, এর পরিণাম ভয়াবহ হতে পারে যা আপনার ধারণাতেও নেই। আবার অনেক বড় লোকদের ছেলে মেয়ে অনেক ভদ্র অ্যান্ড সিম্পল, তাহলে তারা কি মজা করছে না? মুভির টপিকে আসি, এরা মজা করছে। একজন 4টা বোতল এনে দেয়, আদিতি নিতে চায় না, সঙ্গেকার সবাই তাকে নিতে বলে যে এটা নর্মাল বিয়ার, কিছু হবে না খেলে। বাট এর মাঝে কিছু মিক্স করা হয়েছে যা আমরা জানি। খেয়ে সবাই উড়াদুরা নাচানাচি শুরু করেছে। একটু পর আদিতি চোখে সরষা ফুল দেখতে শুরু করে, আস্তে আস্তে শরীর ছেড়ে দিতে লাগে, ভুলভাল কল্পনা, ভুলভাল কিছু ভাবতে থাকে। আশেপাশের ছেলে পেলে তাদের ধরে নিয়ে যাচ্ছে, এরা বুঝতে পারছে কিন্তু কিছু করতে পারছে না। তাদের যে একটা ছেলে ফ্রেন্ড ছিল সে দেখে পিছু নেয়, বাট অন্য একটা লোক তাকে মেরে বেহুশ করে আদিতির সব বান্ধবীদের নিয়ে গাড়িতে উঠায়। একটু পর আদিতিকে নিয়ে আসে। এখানে কি আমরা সামনে আরেকটা বিগ হাউস আসে, আদিতিকে দেখে ছবি বের করে। আমরা দেখি আদিতি ও তার মা। লোকটা আদিতিকে মেরে ফেলতে বলে। মরার কথা শুনলে তো তার হুঁশ উড়ে যায়, ব্রেনে লাগে, বাট কিছু করার নেই, শরীর নিস্তেজ। নে আরো পাকনামি কর। এরা আদিতিকে নিয়ে যাচ্ছে মারার জন্য, তখন আমাদের সামনে আরো একটা লোক আসে। থামরে ভাই, ভাটার মাছ থেকে একটু বের হয়ে চাঁদ মুখটা দেখান। তো এই সেই বিচ্ছু ভাই, মানে আগে দেখেছিলেন মনে আছে, স্করপিয়ান। কাছে গিয়ে বলে এত সুন্দর একটা মেয়ে মেরে কি হবে, ওকে বেঁচে দাও। কাকা বলে স্করপিয়ান, ওকে তো মারার কন্ট্রাক্ট নিয়েছে আমরা। স্করপিয়ান বলে আরে বেঁচে দিলেও তো কেউ খুঁজে পাবে না, বেঁচে দাও, শুধু শুধু লস করবে কেন, জানিয়ে যা। আদিতিকেও গাড়িতে উঠানো হয়, যেখানে তার ফ্রেন্ডসরা পড়ে রয়েছে। আদিতি সব অনুভব করতে পারছে, কিন্তু শরীরে শক্তি নেই। মুরব্বীদের কথা না শুনলে কিভাবে বিপাকে পড়তে হয় টের পাচ্ছেন তো। বিচ্ছুর লোকজন এদের নিয়ে সেখান থেকে চলে যায় বিক্রি করার জন্য। তো যেতে যেতে পথে পূর্ণিমা না অন্ধকার রাতে শালা মাল এসে দাঁড়িয়ে যায় সামনে। আর কি, ভাই এসে গেছে, এখন দামাদাম সবাইকে মেরে দেয়। কি করে এলো, কোথার থেকে এলো, কতক্ষণ ধরে ফলো করছে, এসব দরকার নেই। আদিতিরা যে গাড়িতে ছিল সেটা ছাড়া বাকি সব তাড়াবানা করে দেয়। তারপর সবাইকে মেরে মুরে ভাই গাড়ি কবজায় নিয়ে নেয়। আমরা দেখি উপর থেকে বিচ্ছু আর তার লোক সবকিছু দেখছে। বিক্রম সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায়। লুঙ্গির কাকু বিচ্ছুকে বিক্রমের ছবি দেখায়। কাকু বলে বড় ভাইকে জানাতে হবে। বিচ্ছু বলে না থাক, আমি ওকে দেখে নিব। কাকা বলে তুমি ওর ব্যাপারে জানো না, ভাইকে জানাতে হবে। বিচ্ছু রেগে যায়, সবকিছু বাবাকে কেন জানাতে হবে, আমি বললাম তো ওকে দেখে নেবো। ঠিক আছে, দেখো আদিত্যর অবস্থা বেশ খারাপ, উল্টো পাল্টা খাওয়াতে সমস্যা হচ্ছে। বিক্রম তার কেয়ার করে, সারাক্ষণ তার পাশে থাকে। ঘুমের মাঝেও সে ভয় পাচ্ছিল, বিক্রম তার যত্ন নেয়। 2 দিন এভাবে পার হলে বিক্রম আনুকে কল করে বলে তোমাকে এখন ওর পাশে থাকা উচিত, তুমি সব কাজ ফেলে বাসায় আসো। আনু বলে ঠিক আছে, আমি 2-3 দিনের মধ্যে আসছি। আদিতি একটু সেরে উঠেছে, তার ভুলের জন্য সে সরি বলে যে আমি ভুল করেছি, তোমায় না জানিয়ে চলে গেছি। বিক্রম বলে এটা ভুল, এটা শুধু ভুল নয়, অনেক বড় অপরাধ। এটা আদরে বাদর হয়ে গেছে, তাই জানো না দেশে কি চলছে। সারা ইন্ডিয়াতে রোজ প্রায় 200-র মতো বাচ্চা কিডন্যাপ হয়। যদি ছেলে হয় তার হাত পাকেটে সিগন্যালে ভিক্ষা করানো হয়, আর যদি মেয়ে হয় তাদের দিয়ে ধান্দা করানো হয়। আর যারা তোমার মতো একটু বেশি কিউট তাদের বিদেশে বিক্রি করে দেওয়া হয়। তোমার মার এত ক্ষমতা থেকে কোনো লাভ হতো না, তোমায় সে কখনো খুঁজেই পেত না। আমি জানি তুমি তোমার মাকে পছন্দ করো না, কিন্তু তোমার মা তোমার জন্য আর এই পরিবারের জন্য কি কি করেছে তা আমি জানি। আদিতি চুপ করে আছে। বিক্রম বলে আমি জানি আমি তোমার কেউ না, বাট কথাগুলো মাথায় রেখো। বলে যে যেতে থাকে, আদিতি বলে আমি জানি তুমি কে। কি জানো? আদিতি বলে হ্যাঁ, আমি আমার মুখে তোমার কথা অনেকবার শুনেছি। ঠিক আছে। পরদিন সকাল সকাল আদিতি স্কুলে এলে তার বান্ধবীরা দেখে তো দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে, কারণ তারা মনে করেছিল আদিতি হয়তো মিসিং। নিজেদের ভুল বুঝতে পারে। এরপর থেকে তারা মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে। স্কুলের ম্যাডামরাও অবাক যে এমন পরিবর্তন কি করে এলো। যাক, বিক্রম আদিতির খেয়াল রাখছে। স্কুল থেকে ফেরার সময় রাস্তায় আনু কল করে বলে সে বাসায় আসছে। আচ্ছা আদিতি কেমন আছে বিক্রম? বিক্রম বলে আমার সঙ্গে আছে, কথা বলো। আনু ডাকে বেটা আদিতি কেমন আছো বেটা? আদিতি এতদিন খুব বাজে ব্যবহার করেছে মায়ের সঙ্গে, অনেক কর্কট ভাষায় কথা বলেছে। আজ অনেক দিন পর নরম স্বরে একদম বাচ্চার মতো ডাকে মা। আনু অবাক হয়ে যায়। আদিতি কান্না করে যে সে কি কি ভুল করেছে। বিক্রম সান্ত্বনা দেয়। তারপর আদিতি একটু শান্ত হয়ে বলে লাভ ইউ মা। এবার আনু ওকে দিয়ে দেয়, বলে আমি আসছি বেটা, আমি এখনই আসছি। আদিতিও চোখের পানি মোছে, আনুর মনটাও ভালো হয়ে যায়। তো আনু বাড়িতে আসছে বিক্রম আদিতিকে নিয়ে। আমাদের আরো 2টা গাড়ি দেখানো হয় যারা এখানে এসে থেমে গেল।
একটু পর আমাদের সামনে আসে মুভির মূল ভিলেন লালা, আর এ হলো লালার খাস লোক সাধু, যে সবসময় বিচ্ছু মানে লালার ছেলে স্করপিয়নের সঙ্গে থাকে। তাহলে পরিবেশ দ্বার হলো 3টা, ঠিক আছে। বিক্রম আদিত্যকে বাসায় নিয়ে এসে আনুর সঙ্গে সে যে গার্ড দিয়েছিল তাকে কল করে বলে সব ঠিকঠাক আছে কিনা। সে বলে সব ঠিক আছে, বাট ফোন কেটে দিলে আমরা দেখি তাকে মেরে দিল এই কাকু, মানে আনুর পিছনে এখন এরা। ওদিকে সাধু বিক্রমের ছবি নিয়ে লালার কাছে আসছে, আদিত্য রুমের দিকে যাচ্ছে, বিক্রম বাড়ির কাজের লোকদের মুরব্বীদের ডাকছে কিন্তু কারো সাড়া পাচ্ছে না। তখন তারা একটু মাথায় লাগে, কিরে গেট খুলে দিল কে, তাহলে ওটা তো অন্য কেউ ছিল। বিক্রম বুঝতে পারে কিছু ঝামেলা হয়েছে, সে আদিত্যকে থামতে বলে। তারপর নিজে আগে ভিতরে গিয়ে দেখে কেউ নেই, কিচেনে রক্তের দাগ ফলো করে ভিতরে দেখে বাড়ির সব কাজের লোকদের এখানে মেরে রেখেছে। আর কিছু বুঝে ওঠার আগেই বিক্রম দেখে গ্যাসের লাইন খোলা। ব্যাস বিক্রম বের হতে না হতেই জানালা দিয়ে কয়েকটা কালো জাম এসে পড়ে। বিক্রম আদিত্যকে দৌড় দিতে বলে। ওদিকে লালা বিক্রমের ছবি দেখে তার চোখের সামনে কিছু সিন ভেসে ওঠে, তার হুঁশ উড়ে যায়। এইদিকে আবার এই বুইরা আনুকে ভয় দেখাচ্ছে। ব্যাস বাড়িতে বেলুন ফাটে, ওদিকে লালারও লুলু ফাটে, আর এদিকে আনুর গাড়ি পাহাড় থেকে চটকে পড়ে। লালা বিক্রমের ছবি দেখে বলে ওঠে, ঘোস্ট, স্করপিয়ন কোথায়, ও কোথায়? সাধু চেয়ে থাকে, আর আমরা দেখি বিচ্ছু ভাই তার লোকজন নিয়ে এখানে হাজির, মানে আনুদের বাড়িতে। আনুর গাড়ি খাদে পড়ে সেখানেই ব্লাস্ট হয়ে যায়। লালা কাঁপতে কাঁপতে তার ছেলেকে ফোন করে বলে, ও কি মরেছে, বল ও মরেছে। স্করপিয়ন কি বলে সেটা আমাদের শোনায় না, বাট লালার ভয় পাওয়ার রিয়েকশনে একটা সিন দেখানো হয় যেটা মিউজিকের সঙ্গে অস্থির লাগে। এরপর ফায়ারের 1 মিনিট আগের একটা সিন দেখানো হয় যে এই বাড়ি থেকে অনেকটা দূরে এই পাহাড়ে একটা গাড়িতে 2টা লোক বসে কিছু কাগজপত্র দেখছিল, যাতে আমরা বিচ্ছুর ছবি তার ডিটেলস দেখতে পাই। তো এরা এখানে বসেছিল, তখন আদিতিদের বাড়িতে ব্লাস্ট হয়। এরা দেখতে পেয়ে কাউকে ফোন করে বলে বাড়িতে এখনই ব্লাস্ট হলো, আমরা কি যাব? ওপর থেকে একটা মেয়ে বলে, না তোমরা ওখানে দাঁড়াও, ভিতরে যেও না, যাওয়ার দরকার নেই। এরা এখান থেকে দেখে বলে 2টা গাড়ি বাড়ি থেকে বের হলো, 2 দিকে যাচ্ছে, সম্ভবত কাউকে খুঁজতেছে। ফোনের দিদি তাদের সেখানে থাকতে বলে যে আমি দেখছি। ওদিকে আমরা দেখি বিক্রম আদিত্যকে নিয়ে পালিয়ে এসেছে। কিভাবে বাঁচলো, কিভাবে পালিয়ে এলো, কোনো লিঙ্ক নেই। জঙ্গলের বাইরে এসে একটা দোকান দেখতে পায়। বিক্রম যায় আনুকে ফোন করতে যেন সে বাড়িতে না আসে। দোকানদারকে নাম্বারটা বলছিল, তখনই নিউজে বলে নায়ার গ্রুপের চেয়ারম্যান অনুপমা নায়ারের আজ অ্যাক্সিডেন্ট হয়েছে। শোনা মাত্র আদিত্য কান খাড়া করে। নিউজে যেই বলে গাড়ি খাত থেকে পড়ে সেখানে আগুন ধরে ব্লাস্ট হয়ে অনুপমার মৃত্যু ঘটেছে, ব্যাস বিক্রম আর আদিত্যের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আদিত্য পড়ে যেতে লাগে, বিক্রম দৌড়ে এসে তাকে ধরে। আদিত্য মা মা বলে কান্নায় ভেঙে পড়ে, কারণ এটা একটা অন্যরকম মুহূর্ত। বিক্রম ভাগ্নিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, আর তার মনে পড়ছে যে ছোটবেলাটা তাদের কিভাবে আনুর সঙ্গে কেটেছে, কত স্মৃতি তার ছিল তার সঙ্গে, আর সে তার উপর কতটা ভরসা করেছিল এই সময়। এসব ভাবতে না ভাবতেই বিচ্ছুর লোকেরা আবার সেখানেও এসে পড়ে। দুজন জঙ্গলের ভিতরে দৌড় দেয়। বিক্রম আদিত্যকে আলাদা হয়ে যেতে বলে, তারপর সে লুকিয়ে লুকিয়ে সবাইকে মারতে থাকে। মারতে মারতে শেষে একজন আদিত্যের পিছে পড়ে যায়। আদিত্য দৌড়াতে দৌড়াতে শেষ মাথায় এসে পড়ে, আর 1 পা এগুলোই খাদে পড়ে যাবে, থেমে যায়। পেছনের লোকটা তাড়িয়ে আসছে চারদিকে মারতে। বিক্রমের বুলেটও শেষ হয়ে গেছে। ভাই সাহেব চাকু মারবে, ঠিক তখনই একটা বুলেট এসে তার লেগে যায়। ভাই সাহেব মারতে পারে না, বাট নিজের ঝুল থামাতে আদিত্যকে ধরে নেয় যাতে সেও পড়তে লাগে। আর ততক্ষণে বিক্রম সেখানে এসে আদিত্যকে ধরে ফেলে। তারপরে বিক্রম সামনের দিকে তাকালে আমরা দেখি প্রিয়া এখানে। ওয়াও, কি টাইমিং না? কঠিন। প্রিয়া এদের সঙ্গে নিয়ে নেয়। বিক্রম পরিচয় করে দেয় আদিতির সঙ্গে, বেটা এ প্রিয়া আমার। প্রিয়া আগেই বলে ওঠে এক্স কলিগ। বিক্রম বুঝতে পারে সে রেগে আছে। বিক্রম বলে, বাট তুমি এখানে কেন? প্রিয়া একটা ফাইল দিয়ে বলে, স্করপিয়ন গোয়ায় সব ধরনের 2 নম্বরে কাজ শুরু করে দিয়েছে। আমি অনেকদিন ধরে ওকে ফলো করছি। যখন জানতে পারলাম ও ওটিতে এসেছে, আমি আমার লোকদের লাগিয়ে দিই। তারা কিছু করবে, বাট দেরি হয়ে যায়। প্রিয়া আনুর মৃত্যুর খবরও শুনেছে, তার জন্য দুঃখ প্রকাশ করে। আদিতি তো কান্না করে যাচ্ছে। একটু পর সে ঘুমিয়ে পড়ে। এরা গল্প করতে করতে বাসায় আসুক, সিন নায়ার গ্রুপের প্রেস মিটিং এ নিয়ে আসে। আনু আর আদিতি মরার কারণে এই কোম্পানির মালিক এখন পঙ্কজ, সেটারই অফিসিয়াল কার্যক্রম চলছে। হারিসের রিয়াকশনে মনে হচ্ছে ম্যাডাম মরাতে মালিক যে পঙ্কজ হচ্ছে, এটা তার কাছে ভালো লাগছে না। পঙ্কজ 2-4টা কথা বলে প্রেসের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। প্রিয়া এদের তার বাড়িতে এনেছে। আদিতি ঘুম। বিক্রম সিসির ফুটেজ দেখছে, যেখানে বিচ্ছুকে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রিয়া এসে বলে, আনুর অবর্তমানে পঙ্কজের ফায়দা সব থেকে বেশি হয়েছে, তাই ওকে আগে ধরো। আমি চাইলে ওর পুরো ফোনের অ্যাক্সেস নিতে পারি, ওকে জাস্ট আমাদের পাঠানো একটা মেসেজে ক্লিক করতে হবে। তাই বিক্রম বলে, ঠিক আছে হয়ে যাবে, আমার কাছে বুদ্ধি আছে। পঙ্কজ এখানে নাক দিয়ে বালু পরিষ্কার করছে। তার কাছে একটা মেসেজ আসে, যেহেতু উপর হয়েই ছিল তাই সহজেই চোখে পড়ে। মেসেজ দেখে পঙ্কজ অবাক হয়ে যায়। তখন আমরা দেখি আনুর ম্যানেজার হারামি মানে হারিসও এখানেই। পঙ্কজ বলে, আদিতির নাম্বার থেকে মেসেজ, বলে যেই সেটাতে ক্লিক করে এরা কাজ শুরু করে দেয়। পঙ্কজ হারিসকে বলে, আদিতির মেসেজ এলো। হারিস রেগে যায়, কতবার বলেছি এসব নাক টানা বন্ধ করো। পঙ্কজ বলে, আরে আমি সত্যি বলছি। হারিস দেখতে চাইলে পঙ্কজ দেখে ফোন বন্ধ। তারপর যেই ফোনটা অন করে, এরা ফোনের ক্যামেরা চালু করে সবকিছু দেখতে পায়। পঙ্কজ ফোন হারিসের কাছে আনলে বিক্রম অবাক হয় যে হারিস এর সঙ্গে কি করছে। পঙ্কজ খুঁজে মুজে মেসেজটা আর পায় না। মেসেজ না
না পাওয়াতে সে বিরক্ত হয়ে যায়, কারণ সে একটু আগেই দেখলো। হারিস বলে এসব ঘামাচি পাউডার চাটা বন্ধ করে কাজে মনোযোগ দাও। তুমি কি সিদ্ধান্তের ব্যাপারে ভুলে গেছো? কাল মিটিং এ সব বোর্ড মেম্বাররা থাকবে, সবার আগে তোমায় সাইন করতে হবে। এখন আরাম করো, যাও। বিক্রম বুঝে যায় হারিস সিদ্ধান্তের চামচা, আর সিদ্ধান্ত এই সবকিছুর পিছনে রয়েছে। পঙ্কজ যখন বলে সে একটু সময় চায়, হুট করে সে তার শেয়ার যদি সিদ্ধান্তকে দিয়ে দেয়, লোকজন কি ভাববে, তাদের তো একটা প্রেস্টিজ আছে। হারিস দাঁত খেটিয়ে বলে, পঙ্কজ ভুলে যাস না আদিতি আর আনুর সঙ্গে কি হয়েছে। কথা মতো কাজ করে দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে আরাম কর, যা। বিক্রম এবার ক্লিয়ার হয়ে যায় যে তার বোনকে মারা হয়েছে আর তাদের উপর হামলাটাও এই সিদ্ধান্তই করিয়েছে। প্রিয়া বলে এখন কি করবে? বিক্রম বলে বেশিরভাগ মেম্বার যেহেতু আনুর পক্ষে আর আনুর নমিনি আদিতি, ব্যাস কাজ হয়ে যাবে। পরদিন সিদ্ধান্ত নায়ার গ্রুপের বোর্ড মিটিং এ আসে। ক্যামেরা কিছুক্ষণ একেই দেখায়, তারপর সিদ্ধান্ত কিছু বলে, এরপর পঙ্কজ সাইন করে। তারপর যখন ফাইল মেম্বারদের কাছে আসে, হারিস সহ একসঙ্গে সবার ফোনের নোটিফিকেশন বেজে ওঠে। দেখে একটা ভিডিও যেখানে আদিতি বলছে, হারিস আঙ্কেল আমি বেঁচে আছি, আমাদের বাড়িতে যা হয়েছে এটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ গ্যাস লিক করেছিল, আপনি একটু খোঁজ খবর নিন, আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ করছি। ব্যাস লেগে গেল সিদ্ধান্তের। মেম্বাররা বলে ওঠে, আরে আদিতি বেঁচে আছে, এটা তো খুশির খবর। মিস্টার হারিস, আগে আপনি আদিতির কেয়ার করুন, পরে আমরা এসব নিয়ে কথা বলতে পারবো। কেয়ার করার? সিদ্ধান্ত মনে রাগ আর মুখে হাসি নিয়ে উঠে যায়। হারিস তার পিছে। পঙ্কজ একটু রিল্যাক্স হলো, যাক ভাগ্নে আমাকে বাঁচালো। মিটিং থেকে এসে সিদ্ধান্ত রেগে যায় হারিসের উপর যে তুমি কিছু বালটাই করতে পারলা না, আদিতি কি করে বেঁচে গেল, কাকে কাজ দিয়েছিলে তুমি? হ্যাঁ, তখন আমাদের দেখানো হয় সেই লোকটা হারিসই ছিল যে বিচ্ছুকে কন্ট্রাক্ট দিয়েছিল। সিদ্ধান্ত বলে, পঙ্কজ চেয়ারম্যান থাকতে থাকতে সবকিছু করে নাও, নয়তো আমি তোমাকে। হারিস বলে ঠিক আছে, আমি দেখছি। হারিস বিচ্ছুকে ফোন করে বলে আদিতি বেঁচে আছে। কি করে? বিচ্ছু বলে আমি জানি। হারিস রেগে যায়, তুমি জেনেও চুপ করে আছো? মানে ঘটনার দিনে বিচ্ছুর লোক তো বিক্রম আর আদিতির বডি খুঁজে পায়নি, তাই বুঝে গেছিল ওরা পালিয়েছে। বিচ্ছু বলে বাবা ব্যাপারটা দেখছে, তুমি চিন্তা করো না। বিচ্ছু এসে তার বাবার উপর পাট নেই, তুমি ওকে দেখে এত ভয় পাচ্ছ কেন? কেউ আফটার অল একটা বডিগার্ড। লালা ছেলের গলা চেপে ধরে, হারাম সাদা, তোকে কতবার বলেছি কন্ট্রাক্ট নেওয়ার আগে চেক করবি তাদের পিছনে কে আছে, আর তুই ধাম করে মারতে থাকে, শেষে লাঠি দিয়েও পেটাতে থাকে। কি করেছিস তুই? হ্যাঁ। একটু পর শান্ত হয়ে বলে, শোন, তুই এখন আমার একমাত্র সম্বল, তোর ভাই, চাচা, বড় বাবা সবাইকে হারিয়েছি, তোকে আর হারাতে চায় না। এই সাধু, ওকে আমার গেস্ট হাউসে পাঠিয়ে দে, যত ছেলে পেলে আছে সব সহ পাঠিয়ে দে। বিচ্ছু আবার বলে ওঠে, বাবা কে ও, এটা তো বলো। লালা চিল্লায় ওঠে, ঘোষ, পুরো আন্ডারওয়ার্ল্ড ওকে এই নামেই চেনে, আমি দুবাই ছেড়েছি ওর জন্যই, বুঝেছিস? লালা পেছনের কাহিনী বলে যে 5 বছর আগে আমরা একটা বাচ্চাকে উঠাই, তাকে উদ্ধার করতে বিক্রমকে অ্যাপয়েন্ট করা হয়। বাচ্চাকে বাঁচিয়েও নিয়েছিল প্রায়, বাট ভুলবশত বাচ্চাটা আমাদের লোকের গুলিতে মারা যায়। এরপর আমরা যা ভাবিনি তাই হয়, গোস্ট তার রূপ নিয়ে নেয়। দুবাইয়ের রেড ভেলভেট ক্লাব থেকে যাত্রা শুরু হয়, পুরো ক্লাব রক্তে লাল হয়ে যায়। এরপর থেকে তাকে আর থামানো যায়নি। যত ধরনের গ্যাং ছিল দুবাইয়ে, সবার লাইফের কালো দাগ হয়ে দাঁড়ায় সে। একেবারে কচু কাটার মতো সবাইকে মেরে যাচ্ছিল, যাকে যেখানে পাচ্ছিল যেভাবে পাচ্ছিল মারতে থাকে। গাছের পাতার মতো লাশ পড়ে থাকতে শুরু হয়েছিল। তখন আমরা সবাই মিলে একটা প্ল্যান করি তাকে হারানো। কি প্ল্যান? আমরা সবাই মিলে তার সামনে জীবন ভিক্ষা চাই। আমরা তার সামনে নত হয়ে যাই যে আমরা এই সবকিছু ছেড়ে দিব, তখন গিয়ে সে এই রক্তের খেলা বন্ধ করে। বিচ্ছু শুনে তো ভয় পেয়ে যায়। লালা সাধুকে বলে, ও আমাদের ঠিকানা জানে না, এজন্য সর্বপ্রথম আগে টার্গেট করবে সিদ্ধান্তকে। তুই সব লোকজন নিয়ে সিদ্ধান্তের বাড়ি যা, ওখানেই বিক্রমকে পাবি। এদিকে বিক্রম সব সূত্র ধরে লালাকে খুঁজে বের করেছে। প্রিয়া বলে এটা লালার দ্বিতীয় ছেলে, এটা লালার বড় ছেলে ছিল, বিক্রম তাকে আগেই সাইজ করে দিয়েছে। এরপর প্রিয়া সাধুকে দেখিয়ে বলে লালার সব কাজের সঙ্গী সাধু। বিক্রম বলে, হ্যাঁ মনে আছে, সেদিন জাস্ট এক সাইড জ্বালিয়েছিলাম, ছেড়ে দিয়ে ভুলই করেছিলাম, এবার আর না। এরা আমার পরিবারে হাত দিয়েছে। আদিত্য বাহির থেকে সব শুনতে পায়, এরা রেডি হচ্ছে বের হবে, তখনই আদিত্য ভিতরে এসে মন থেকে ডেকে ওঠে, মামা। ব্যাস, বিক্রমের রিয়াকশন এমন, মনটা তার ভরে যায় যে এই প্রথম আদিত্য তাকে ডাকলো। আদিত্য বলে, আমার ভালো রূপটা আমার মা দেখে যেতে পারলো না, আমি তাকে সরিও বলতে পারলাম না, জানি না এতদিন আপনি কেন আসেননি আমাদের বাড়িতে। দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, মামা এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি আর কিচ্ছু চাই না, বাস তুমি আমার সঙ্গে থাকো। বিক্রম বলে, বেটা এখন তুমি ছাড়া আমারও কেউ নেই, কিন্তু তোমাকে বাঁচাতে আমাকে যেতেই হবে, আর আমার কিচ্ছু হবে না, ঠিক আছে? সিন চলে আসে হারিসের কাছে। তার পিএ ফোন করে বলে আদিতি দেখা করতে এসেছে। শুনেই সে শক খায়, তার কাছে কেন এসেছে। হারিস সবাইকে রুম থেকে তাড়িয়ে দেয়। এরপর যখন আদিতি আসে, হারিস নাটক করা শুরু করে দেয়, আদিতি বেটি তুমি ঠিক আছো? সঙ্গে বিক্রম আর পিয়াও এসেছে। এই কে আপনারা? বিক্রম হারিসের পকেট থেকে ফোন নিয়ে লকটা খুলে হোয়াটসঅ্যাপ থেকে বিচ্ছুর ছবি বের করে বলে, এ কোথায়? প্রথমে হারিস বলতে চায় না, বাট 2-4টা গ্লুকোজ খাওয়ার পর বলে দেয়। তারপর বিক্রম হারিসকে দিয়ে সিদ্ধান্তের কাছে ফোন করে বলায় দেখা করতে হবে, জরুরি। সিদ্ধান্ত আসতে বলে, ব্যাস বেরিয়ে পড়ে শিকারে। প্রিয়া চলে যায় বিচ্ছুকে ধরতে, আর বিক্রম হারিসের সঙ্গে চলে যায় সিদ্ধান্তের কাছে। প্রিয়া আগে রাস্তা ক্লিয়ার করে নেয়, তারপর আস্তে আস্তে সামনে এগোয়। বিক্রম তার গানমান জমা দিয়ে ভিতরে যায়। ভিতরে এলে যেই সিদ্ধান্ত পেছনে তাকায়, দেখে বিক্রম। সে বিক্রমকে আগে থেকেই চিনতো, তো বাটুল মারা শুরু করে, কিন্তু বিক্রম তার সামনে হারিসকে ধরে সে পালিয়ে যায়। এদিকে প্রিয়াও ঢুকে পড়ে যে বিচ্ছুর রুমে ঢোকে, হালায় আগে থেকে তাক করেছিল, মেরে দেয় ধাঁই করে। বুলেট প্রুফ জ্যাকেট ছিল যেহেতু প্রিয়ার, তাই প্রিয়ার কিছু হয় না।
বিক্রম শুরু করে সিদ্ধান্তের লোকদের সঙ্গে। তো মারামারি আর কি দেখবো, মূল ব্যাপারে যাই। মূল ব্যাপারটা হলো বিক্রম সবাইকে মেরে মুড়ে সিদ্ধান্তকে ধরে ফেলেছে। ওদিকে প্রিয়া আবার মারটার খেয়ে সে ধরা পড়েছে। সিদ্ধান্ত ক্ষমা চাচ্ছে, সে কিছু করেনি, সে জাস্ট ভয় দেখাতে বলেছিল, এটা সেটা লেস ফিতা অনেক কিছু। তখনই সাধু তার লোকজন নিয়ে সেখানে হাজির হয়। সাধুকে দেখে সিদ্ধান্ত পাট নেওয়া শুরু করে। এবার তোর কি হবে রে কালিয়া? হ্যাঁ আমি মেরেছি তোর বোনকে, আদিতির বাবাকেও আমি মেরেছি, এবার আদিতিকেও মারবো, কি করি বল? ব্যাস কোনো কথা নেই, বস ঢাই 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 করে পুরো ম্যাগাজিন খালি করে দেয়। যা এবার তাদের গিয়ে মার। সাধু তো ভয় পেয়ে গেছে, সবাই তার দিকে বাটুল তাক করে আছে। সাধুর ফোনটা বেজে ওঠে। বিক্রম বলে, আরে ফোন ওঠা, তোর জন্য এসেছে। সাধু ধরলে ওপার থেকে লালা বলে, ছেড়ে দে ওকে। সাধু অবাক, ভাই ওর বুলেট শেষ, এটাই সুযোগ। লালা বলে, বোকা চৌধুরী, আমার ছেলে ওর কাছে বন্দি, ছেড়ে দে ওকে। কি করে হলো? তো বিচ্ছু যখন প্রিয়াকে মারতে যায়, প্রিয়া উল্টো তাকে মেরে বেঁধে তার ছবি পাঠিয়ে দেয় লালাকে। আর কি, এরা বিক্রমকে ছেড়ে দেয়। এরপর সিন চলে আসে পুরনো একটা চার্চ। সিনটা বেশ মজার, তাই না? লালা লোকজনকে রেখে একাই দৌড় দেয়। ভিতরে গিয়ে দেখে গোস্ট হোস্ট হয়ে বসে আছে। লালা হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়, তার ছেলেকে ছেড়ে দিতে বলে। বিক্রম বলে, কেন ছেড়ে দিব? তোদের জন্য আমার বোন মরেছে। এবার আসে কাহিনীতে টুইস্ট। লালা বলে, আপনার বোন মরেনি, এখনো বেঁচে আছে। আমাদের মতো বিক্রমও অবাক। কি? লালা বলে, যখন আমি জানতে পারি আনু আপনার বোন, তখনই আমি বুঝেছিলাম রিস্ক নেওয়া যাবে না। এই জন্য সেদিন আমি আমার লোককে নিষেধ করেছিলাম আপনার বোনকে মারতে। আনুকে বের করে নিয়ে তারপর গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এটা তো বিক্রমের জন্য খুবই খুশির একটা খবর। ব্যাস আনুকে নিয়ে আসা হয়। আনু ভিতরে এসে বিক্রমকে দেখে কেঁদে ওঠে। এরপর বিক্রম একটা ঝটকা দেয় লালাকে, এই নে সামলা। কাপড়ের ভিতর থেকে লালার কালা বের হয়ে পড়ে যায় তার সামনে। যে একটু হাত দিয়ে ধরতে যায়, বিক্রম আবার বাটুল মেরে একেবারে গেলিয়ে ফেলে। লালা অবাক হয়ে যাচ্ছে, কি হলো এটা? চিল্লাই ওঠে, মেরে দেয় আনুকে। এই বুড়ো যে মারতে যাবে তাকেই কেউ মেরে দেয়। কে? প্রিয়া। এরপর আর কি, লালার বাকি লোকেরাও আসে, এসে তারাও শুট করতে থাকে, কিন্তু ভাইকে একটাও লাগে না। কিন্তু ভাই তার মালটা দিয়ে যখন ধামাধাম মারা শুরু করে, তারটা সবাইকে লাগে, সবাই মরে যায়। এগুলা কথা যাক। এরপর ভাই চাকু নিয়ে মাঠে নামে, দুজন মিলেই সবাইকে কচুকাটা করতে থাকে। যাক করুক। শেষে সাধু যখন বিক্রমের কাছে আসে, বিক্রম একেবারে সাধুর মাঝ বরাবর কেটে দেয়। এখানে দেখানো যাচ্ছে না, কারণ এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে। লালা আনুকে মারতে গেছে, বাট সাধুর অবস্থা দেখে তার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বিক্রম এসে লালাকেও মেরে দেয়, যে একবার তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি, আর না। সিন এখান থেকে হসপিটালে আসে। আদিতি তার মাকে দেখতে পেয়ে ইমোশনাল হয়ে যায়, এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এর কয়েকদিন পর আনু সুস্থ হয়ে মিটিংয়ে আসে। আনুর ফিরে আসাতে সবাই অনেক খুশি। আনু সবাইকে বলে, আজ থেকে সিরান গ্রুপের সব শেয়ার, সব সম্পত্তি, পুরো কোম্পানি নায়ার গ্রুপের, এবং আজ থেকে পুরো সিরান গ্রুপের চেয়ারম্যান হিসেবে আমি পঙ্কজ নায়ারকে অ্যাপয়েন্ট করলাম। পঙ্কজ শুনে তো অনেকটা অবাক হয়, কারণ সে যে অপরাধ করেছে তাকে তো বের করে দেওয়া উচিত। পঙ্কজের চোখে মুখে একটা পরিবর্তনের ছায়া ভালোভাবে দেখা যাচ্ছে। ক্যামেরা দূর থেকে এদের দেখিয়ে সিন চলে আসে হাওয়ায়। দুজন ঘোরাঘুরি করছে। আদিতি ফোন করে বলে, মামা মামিকে নিয়ে মা বাসায় আসতে বলেছে। বিক্রম বলে, ঠিক আছে বেটা, আসতেছি। তো ভাই ভাবিকে নিয়ে উড়ে বেড়াচ্ছে, বেড়াতেই পারে, সে অধিকার তার রয়েছে। আমরা আর কি করব? স্ক্রিন কালো হয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মনে রাখার ব্যাপার হলো, আপনার কাছ থেকে যারা সিনিয়র, তাদের চিন্তাধারা ওল্ড হতে পারে, বাট লাইফ নিয়ে তাদের যে এক্সপিরিয়েন্স আছে তা ওল্ড নয়। ভালো মন্দের পার্থক্য আপনার আমার চেয়ে তারা ভালো বোঝে অনেকটা। এই জন্য সিনিয়ররা কোনো কাজে নিষেধ করলে সেটা নিয়ে অন্তত একবার ভেবে দেখা উচিত। ভুল খানিকটা ভাইরাসের মতো হয়। আপনি কোনো ভুল করলে তার খেসারত শুধু আপনাকে নয়, আপনার সঙ্গে যারা কানেক্টেড তাদের সবাইকেও দিতে হবে। আপনার লাইফে বাধা দেওয়ার কেউ আছে, এটাকে বিরক্ত নয়, নিজেকে লাকি মনে করুন। বাধা দেওয়ার লোক না থাকলে লাইফ কেমন হয়, রাস্তার একটা অনাথ ছেলেকে জিজ্ঞেস করুন। আমাদের থেকে যারা বয়সে বড়, তাদের চিন্তা ভাবনা আমাদের সঙ্গে মিলবে না, এটাই স্বাভাবিক। বাট তাই বলে যে তাদের ভাবনা সব ভুল বা আমাদের সিদ্ধান্ত সবসময় সঠিক, এমনটাও না। কথায় আছে যে একদিনের বড় হয় তার কাছে একদিনের বেশি এক্সপিরিয়েন্স থাকে। তাই মুরব্বীদের আন্ডার এস্টিমেট করা যাবে না। যেই কাজই করুন মনে রাখতে হবে, পুকুরের এক পাশের পানিতে আপনি যেভাবে নাড়া দিবেন, অপর পাশে ততটা রিয়াক্ট করবে। আপনি এখন যা করছেন সেটা এনজয় বা জোশের তালে হতে পারে, বাট এর ফলাফল এনজয়েবল বা জোশ ঠান্ডা করে দিতে পারে। তো কোনো কিছু করার আগে একটু কেয়ারফুল থাকে, ঠিক আছে? আচ্ছা, যাওয়ার আগে একটু কমেন্ট বক্সে ঘুতোখাতি করে যান, আর সাবস্ক্রাইব না করতে হলে করেছেন কিনা সেটা চেক করে যাবেন। উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা জাস্ট একটা বিজনেস ডিল, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে, গিয়ে একটু ফলো দিয়ে রাখেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।